বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিদেশিদের হত্যার ষড়যন্ত্র করছে, দাবি সরকারি দলের নেতাদের। আর বিএনপি বলছে এ ধরনের বক্তব্যে প্রকৃত দোষীরা প্রশ্রয় পাবে, তদন্ত প্রবাহিত হবে ভিন্ন খাতে। বিদেশি হত্যা নিয়ে এসব মন্তব্য, পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত কিসের ইঙ্গিত দেয়? এসব নিয়েই বাংলাদেশ এখন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আছেন দেশ টিভির বার্তা প্রধান জাহিদুল হাসান পিন্টু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে বুঝতে পারছিলেন যে গত সপ্তাহে দুজন বিদেশি হত্যাকাণ্ড নিয়ে যেরকম পাল্টি বক্তব্য হচ্ছে, আমি শুধু গত রোববারের যে সমস্ত সরকারি দলের যে সমস্ত নেতারা যে ধরনের মন্তব্যগুলি করেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ২০ দলীয় জোট বিদেশিদের হত্যার বিদেশি হত্যার ষড়যন্ত্রে আছে, এটা বলেছেন নৌমন্ত্রী শাহজাহান খান। বিদেশি হত্যায় বিএনপি জামায়াত আছে, এটা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিএনপি জামায়াতকে সন্দেহ করাটা খুব স্বাভাবিক, এটা বলেছেন কামরুল ইসলাম। বিদেশি হত্যায় খালেদা জিয়ার জিজ্ঞাসাবাদ চান হাসান মাহমুদ। এরকম বলতে বলতে আমি অনেক জনের কথাই বলতে পারবো। এই যখন তারা একেবারে সরাসরি বলছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে তদন্ত করার পরে, খুব দ্রুত তদন্ত করার পরে পুলিশ আসলে ব্যবস্থা, কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি বলতে পারবে, তারা খুব দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তদন্ত আসলে এখনো হয় নাই, তারপরে এরকম এতগুলি মন্তব্য আসলে কিসের ইঙ্গিত দেয় জনাব শফিকুর রহমান? আমি প্রথমেই আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সেটি হচ্ছে আমি প্রথম এসেছি এখানে এই জন্যে। তো আমি যে কথাটি আপনি বলেছেন সেটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে আমি মনে করি ঠিকই বলেছেন। কারণ এই তদন্ত বলুন, অপরাধীদের ধরে বিচারের আওতায় নিয়ে আসা বলুন, সব কিছু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে। তিনি তার জায়গা থেকে ঠিকই বলেছেন। আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে যে যারা গভর্নমেন্ট সরকার চালায় তাদের কাছে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, যেটা আমার কিংবা পিন্টু কিংবা জোনায়েদ সাকির কাছে হয়তো ওভাবে নেই, থাকার কথাও নয়। কারণ আমাদের কাছে ডিজিএফআইও নাই, আমাদের কাছে এনএসআইও নাই, তারপরে এসবিও নাই, কোনোটাই নেই। কিংবা যারা সরকার চালায় তাদের কিন্তু বিদেশি ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সঙ্গেও যোগাযোগ থাকে। তারপরে তারা আমাদের সাথে অনেক অনেক বেশি জানে। এখন সরকারের মন্ত্রী মহোদয়রা কোত্থেকে বলেছেন এটা তারা বলতে পারবেন। তবে আমরা যে জিনিসটা মনে করি সেটি হচ্ছে বাংলাদেশে এখন যা চলছে এটা কিন্তু নতুন কিছু নয়, একদম নতুন কিছু নয়। এটা আপনি লক্ষ্য করবেন যে শেখ হাসিনাকে হত্যা করার জন্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আমি সেদিন সেখানে ছিলাম। সেখানে কি হয়েছিল, একটা পর্যায়ে এত টিয়ার সেলের বিস্ফোরণ ঘটানো হলো যে সব কিছু একদম আচ্ছন্ন করে ফেললো পুরো এলাকাটা ধোঁয়ায়। এবং ওই সুযোগে যে গ্রেনেড চার্জ যারা করছে আমরা বুঝতে পেরেছি আমাদের দেশে ষড়যন্ত্রের রাজনীতি দশক ছিল, কিন্তু এখন এই দুইটা যে বিদেশি হত্যাকাণ্ড এটি এক নতুন ধরনের প্যাটার্ন। সেখানে এটির তদন্ত না হওয়ার আগে আসলে এই ধরনের মন্তব্যগুলি তদন্তকে কি প্রভাবিত করতে পারে না জনাব জাহিদুল হাসান? আমার মনে হয় না তদন্তে প্রভাবিত হবে। যদি আপনার প্রফেশনাল তদন্তকারীরা কখনোই আপনার এই কথাগুলোকে কগনিজেন্সে নিবে না। এটা যদি পলিটিক্যাল কিলিং হতো, এটা যদি আপনার আওয়ামী লীগের একজন নেতাকে কেউ মারত অথবা সোশ্যাল ক্রিমিনাল রায় ঘটনা ঘটাতো, তাহলে একটা জিনিস ছিল, পলিটিক্যাল পার্টির ওই লোকজনকে বাঁচানোর জন্য অথবা ফাঁসানোর জন্য পলিটিক্যাল নেতারা এই সমস্ত কথা বলেন। আবার তখন আমার পুলিশ ফোর্স বা আপনার যারা তদন্তকারী সংস্থা তারা মেসেজটা পেয়ে যান, চুপচাপ থাকেন। কিন্তু এই জায়গাটায় আপনার এত সহজ না, কারণ আপনার দুজন সিটিজেন, একজন ইতালিয়ান, ইউরোপিয়ান, একজন জাপানি, দূরে আমার বন্ধু প্রতিদিন দেশ এবং তাদের পেছনে ওই দেশগুলো রয়েছে। হ্যাঁ, এটা যে আপনি পলিটিক্যাল বক্তৃতা দিয়ে
আপনার ইনভেস্টিগেটরদেরকে প্রভাবিত করে ফেলবেন, এটা এত সহজ না, এটা হওয়ার কথা না এই জায়গায়। আচ্ছা, তদন্ত যদি প্রভাবিত নাও হয়, এরকম স্পর্শকাতর আমাদের আন্তর্জাতিক সম্পর্কিত যেই বিষয় আসলে এখানে রয়েছে, সেই বিষয় নিয়ে আসলে এত ঢালাও মন্তব্যের কি খুব আবশ্যিকতা আছে? না, সেটা হলো আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের রাজনীতির একটা সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আমরা কাউকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসি, কিন্তু সেটা ওই যার কাজ তাকে কথা বলার সুযোগ দেওয়ার আগেই আমরা মন্তব্য করি। এটা কিন্তু আজকে নতুন না, এটা আমাদের কালচার। আমি তো এটা আপনার আমি যখন সাংবাদিকতায় আসতেছি, আপনার 25-26 বছর হয়েছে, আমি তখন থেকেই দেখতেছি। শফিক ভাইরা হয়তো আরো আগে থেকে দেখে আসছেন। আওয়ামী লীগের আমলে বিএনপির দোষ দিবে, বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষ দিবে, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে আমাদের দীর্ঘদিনের অভ্যাস, এই অভ্যাসের কারণে আসলে আমরা অনেক সময় ঘটনা দীর্ঘদিন পরে উদ্ঘাটিত হলেও সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের প্রশ্ন কি থেকে যায়, এরকম মনে হয় জনাব জুনায়েদ সাকি? না, তা তো মনে হয়। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি যেটা বলি যে এই যে বাংলাদেশে দুজন বিদেশি হত্যাকাণ্ড, এটা একটা নতুন ধরন হিসেবে আবির্ভূত হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের, এবং বাংলাদেশের জাতীয় সম্মান এবং আমাদের দেশের বিশেষত অর্থনীতি, মানে খুবই আপনি আমাদের রপ্তানি খাত, আমাদের গার্মেন্ট শিল্প সহ অন্যান্য সবকিছু কিন্তু এটা বড় ধরনের একটা হুমকির মধ্যে পড়বে। কাজেই এটা নিয়ে আমাদেরকে অত্যন্ত মানে গুরুত্বের সাথে এই বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। এটা কেবলমাত্র এটাকে রাজনীতির বাদানুবাদের মধ্যে যদি এই ঘটনা চলে যায়, তাহলে ঘটনা তো আসলে বন্ধ হবে না, বরং এগুলো বাড়বে এবং সেটা নিয়ে আরো রাজনীতি চলবে। কিন্তু মাঝখান থেকে যে জিনিসটা হবে, বাংলাদেশ কিন্তু একটা বিপদের মধ্যে পড়বে, দেশের অর্থনীতি এবং দেশের বিপুল সংখ্যক শ্রমিক সহ সবাই আমরা একটা হুমকির মধ্যে পড়বো। কাজেই আমি দাবি করব, প্রথমত আমি দাবি করব যে এইটার তদন্ত ঠিকঠাক মতো হওয়া দরকার। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে স্পষ্ট করা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং সে বিষয়ে তার যথাযথ বিচারের ব্যবস্থায় যাওয়া। কিন্তু সেটা চাইতে আমরা লক্ষ্য করছি, যেটা একটু আগেই উনি বললেন যে আমাদের এখানে আগেই একটা পক্ষকে দায়ী করা, এবং বিএনপির রাজনীতি সম্পর্কে আমাদের সমালোচনা, তাদের রাজনীতির গণবিরোধী অবস্থান, তাদের সাম্প্রতিক রাজনৈতিক কৌশলের যে দেউলিয়াত্ব, এগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। কিন্তু আমি তো জানি না এটা বেগম খালেদা জিয়া এই হত্যা করেছেন কিনা, কিংবা বিএনপি জামাত করেছে কিনা। কাজেই আমরা যেটা চাইবো, যথাযথ তদন্ত এবং প্রকৃত দোষীদের সামনে আসুক। কিন্তু যদি আগেই রাজনৈতিকভাবে একটা পক্ষকে দায়ী করে, তাহলে তো আসলে তদন্তের প্রয়োজন কি, কতটুকু, সেটা একটা জায়গা থেকে দাঁড়ায়। বিশেষত সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যখন এটা বলেন, তখন কিন্তু আসলেই একটা এমন পরিস্থিতি তৈরি হয় এবং জনগণের দিক থেকে হতাশা তৈরি হয় যে এটা বোধহয় আবারও যত রাজনৈতিক বাদানুবাদ চলবে, ততটাই এই ঘটনা ধামা চাপা পড়বে এবং রাজনৈতিক এই ধরনের দোষারোপটা একটা ধামায় পরিণত হয়েছে, যেটা দিয়ে চাপা দেওয়া হচ্ছে। এবং আপনি খেয়াল করবেন যে এই যে মানে ঘরে ঢুকে চাপাতি দিয়ে হত্যা, এবং আপনি যদি আরো ইতিহাসে যান, যে ইতিহাস শফিক ভাই তুললেন, যে গ্রেনেড হামলা থেকে শুরু করে এর আগে বোমা হামলা থেকে শুরু করে বহু ঘটনা, সমস্ত ঘটনার ক্ষেত্রে কিন্তু যতটা না বেশি আমরা দোষীদের বিচার করে ঘটনা সমাপ্ত করতে পেরেছি, তার চাইতে অনেক বেশি পলিটিক্স এটাকে জায়গা করছে। এবং আমাদের রাজনীতি ক্রমেই এটা একটা খারাপ দিক। আসলে গতকাল মির্জা আপনি যেগুলি বলছেন, এই মানে বিশেষ করে দুই বিদেশি হত্যাকাণ্ড সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে আসলে দেশে ক্রান্তিকাল চলছে। দেশে কি আসলে ক্রান্তিকাল চলছে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন যে দেশে ক্রান্তিকাল চলছে, এমনকি মানে সরকারি দলের প্রধানমন্ত্রীর মন্তব্য সবগুলোকে তারা বলছেন আসলে দুঃখজনক, তারা নিন্দাও জানিয়েছেন, কিন্তু আসলে কি ক্রান্তিকাল চলছে? আমি কিন্তু ক্রান্তিকাল বলবো না। আমাদের মতে একটা দেশ, যেখানে খুবই ছোট একটা দেশ কিন্তু জনসংখ্যা 16 কোটি, এরকম একটা দেশ, যে দেশটি কিন্তু রাজনীতি আছে, এমন নয় যে বাংলাদেশের রাজনীতি নেই। আমরা এই বর্তমানে রাজনীতি আছে দেশে, অফকোর্স আছে। কিভাবে আছে? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায়, এবং জুনায়েদ সাকি সমানে রাজনীতি করে যাচ্ছেন, কেন হবে না? বামপন্থীরা রাজনীতি করছেন। এখন বিএনপি একটি মাত্র দল যারা রাজনীতি নামতে পারছে না। কেন পারছে না? আপনি বিএনপি একটি মাত্র দল বলছেন, কিন্তু যেই দলটি কয়েক দফা এই দেশ শাসন করেছে,
যেই দলটির মানে অন্তত মানে যারা ভোট দেয় সেই হিসেবে 33% যাদের মানে জনপ্রিয়তা আছে ভোটার হিসাবে যদি করেন, তাকে আপনি শুধু একটি দল হিসেবে বিবেচনা করবেন? তাহলে তারা এই যে আমি বলি 5 জানুয়ারির নির্বাচনে তারা হয় নির্বাচন করবে, পার্টিসিপেট করবে, নয়তো প্রতিরোধ করবে। করেছে কি? করতে পারেনি। তার কারণটি হচ্ছে জনগণ কিন্তু, আমি জুনায়েদ সাকির সঙ্গে একমত, জনগণ কিন্তু সংঘবদ্ধ, জনগণ কিন্তু একেবারে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করছে সমস্ত কিছু। আজকে যেটা বলা হচ্ছে এই যে ক্রান্তিকাল, আমি এটা বিশ্বাস করি না। এটা একটা সংকট। আমি এটাকে ক্রান্তিকাল না বলে আমি এটা দুঃসময় বা একটা অস্থির সময়ের কথা বলবো। একটা অস্থির সময় যাচ্ছে এবং এটা দুঃসময়, কারণ এট এ টাইম অনেকগুলো ঘটনা ঘটছে। তো এই ধরনের সিচুয়েশন যে বাংলাদেশ আগে ফেস করে নাই তা কিন্তু না, আগেও ফেস করেছে, কিন্তু এবার নতুন মাত্রা যোগ করেছে আপনার এই বিদেশি নাগরিক হত্যা। এটা আপনার একটু শেকি অবস্থায় ফেলে দিয়েছে সরকারকে। তবুও আমি আবারও আসি জুনায়েদ সাকির কথায়, যদি জেনুইনলি আপনি তো হত্যাকাণ্ড যখন টার্গেট করে কাউকে করে না, আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। এই যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারও বিভিন্ন দেশে হত্যা হয়, বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে। হ্যাঁ, এই ভিভিআইপি নিরাপত্তার মধ্যে দিয়েও কিন্তু হত্যাকাণ্ডগুলো ঘটে, সেটা টার্গেট করে যখন করেন। তো এখন বিষয়টা হলো হত্যাকাণ্ড পরবর্তী সিচুয়েশন আপনি কিভাবে মোকাবেলা করবেন, পরে আপনি আসামিকে দ্রুত ধরে বিচারের আওতায় আনবেন কি আনবেন না, নাকি সেটাকেও আপনি নিয়ে পলিটিক্স করবেন, যে নিয়ে ওই যে একটা হতাশা তৈরি হয়। আমি যেটা সাকি কিছুটা বলার চেষ্টা করেছি এখানে, একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন। ওই যে 2004-এ যেটা আপনার এই যে শফিক ভাইয়ের উপস্থিতিতে যে গ্রেনেড হামলাটা আপনার শেখ হাসিনার উপর হলো, সেটা তো জঙ্গিরা করেছে এবং সেটা এখন তদন্তে প্রমাণিত, সেটার সঙ্গে আপনার এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল। দেখেন, এই পলিটিক্যাল বাদানুবাদের কারণে এখন যদি ওই মামলায় জেনুইন আসামিদেরও যদি আপনার শাস্তি হয়, তখনও বলবে যে এটা আপনার পলিটিক্যাল মোটিভেটেড হয়ে জাজমেন্ট হয়েছে বা পলিটিক্যাল মোটিভেটেড হয়ে মামলা হয়েছে, কারণ ওখানে পলিটিক্যাল উইং ছিল এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে ওখানে কাজে লাগানো হয়েছিল। এটা এখন পর্যন্ত তদন্তে না, শুধু তদন্ত পরবর্তী আপনার যে বিভিন্ন জন যে সাক্ষ্য দিয়েছে, তখনকার সেনা কর্মকর্তারাও সাক্ষ্য দিয়েছেন, ওখানে উঠে এসেছে কারা কারা জড়িত ছিল। কিন্তু দেখেন, জাজমেন্ট যখন আসবে তখন বিএনপির লোক ওখানে ফেসে যাবে, আবার এটা মনে হবে যে বিএনপির লোক বলে তাকে ফাঁসানো হয়েছে। এই কারণেই আমি বলি, যে কোনো ঘটনা, এটা অপরাধ, সামাজিক অপরাধ হোক, আবার আপনি যদি এই যে এই জঙ্গিবাদ হোক, এটা তো এই জঙ্গিবাদের ঘটনা, এখানে যখন আপনি পলিটিক্সকে টেনে আনবেন, তখনই আপনার ওই জেনুইন জিনিসটা আপনার প্রশ্নের মধ্যে পড়ে যাবে। এই কারণে আমি বলি যে আজকে এখন পর্যন্ত আমার জানা মতে এই তদন্তকারীদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর আমাদের ইনভেস্টিগেটররা দিতে পারেন নাই। চুপ থাকো, তারা বলুক যে আমরা তদন্ত করে দেখছি, চেষ্টা করছি। আমরা যদি না পারি, এই দেশে তো ফরেন ইনভেস্টিগেটরও এসে গেছে, জাপানও তদন্ত করতে চায়, জাপান আসুক, আমেরিকা আসুক, M16 আসুক, আপনার ব্রিটেন থেকে আসুক, যেখান থেকে সুযোগ নেওয়া যাবে। কথা বলার রাজনীতি, কথা বলার মানে সবকিছু নিয়ে রাজনীতি করা, একটু বলি, সেটা হচ্ছে যে আমাকে একটা বিরতিতে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। মানে সবকিছু আমি আপনার কাছেই ফিরছি, সবকিছু নিয়ে রাজনীতি করা আসলে কতটা কি বলা যায়, কতটা ওয়াইজ, কতখানি মানে সুবিবেচনা প্রসূত, এই প্রশ্নের জবাব আমি খুঁজবো। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জুনায়েদ সাকি, যেটা বলছিলেন, আমি প্রশ্নটা করে নিই। সেটা হচ্ছে যে সব বিষয় নিয়ে আসলে রাজনীতি করা, সব বিষয়ের মধ্যে সেটা যেমনই হোক না কেন রাজনীতির মানে কি বলা যায় এটাকে, মানে রাজনীতি ঢুকিয়ে দেয়া, এটা কতখানি সুবিবেচনা প্রসূত? হ্যাঁ, এই প্রশ্নে আমি যাওয়ার আগে আমি একটু আগে বলছি যে একটু আগে পিন্টু ভাই যেটা বললেন যে মানে গ্রেনেড হামলা এবং তার পেছনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর কিংবা কোনো একটা সংস্থার মানে যোগসাজশ, সর্ষের মধ্যে কিন্তু ভূত থাকে এবং সেটা আমরা আমাদের দেশের ইতিহাসে যেমন দেখেছি, তেমন সেই সর্ষের মধ্যে ভূত থাকা এখন বন্ধ পুরো হয়ে যাচ্ছে, সেটা আমরা এখন দাবি করতে পারি না। ফলে আমাদের এখানে নানানভাবে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করা হয় এবং সেগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থাকে। আমরা যে জিনিসটা, নাগরিকরা যে জিনিসটা জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে কিন্তু ধরুন জঙ্গি আছে, জঙ্গি নাই,
মানে সরকারের দিক থেকে কিন্তু এক ধরনের আমরা ঠিক না, কোন সরকার অবস্থান, বলছে যেমন আমি বলছি যে জঙ্গি আছে কিন্তু আইএস নাই। না, এখন তথ্যমন্ত্রী বলছেন জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গি নাই, আবার আইএস নাই। এখন না, IS নাই, এবং বলছে জঙ্গি নাই, এটা কেউ বলেনি। না, আইএস নাই। এখন তো আইএস আছে কি নাই, এবং এইটা যে আইএস করেছে এরকম যে একটা দাবি করা হলো এবং আন্তর্জাতিকভাবে এটার প্রচারণা হয়ে গেল, আমরা দেখলাম এখানে বাংলাদেশের ক্রিকেট টিম অস্ট্রেলিয়া আসলো না, এবং নানানভাবে বাংলাদেশ চিত্রিত হয়ে যাচ্ছে। কিন্তু মানে এই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো ক্লু পাচ্ছে না, কিন্তু তারা এটা কি মানে সামনে জনগণের সামনে পরিষ্কার করতে পারছে না যে আসলে এই যে আইএস নামে প্রচার করা হচ্ছে সেটা আদৌ এখানে তাদের তারা এই ধরনের জিনিস কোনো দায় স্বীকার করেছে কিনা, তাদের কোনো যোগাযোগ আছে কিনা। কারণ তাদের ওয়েবসাইটে যাওয়ার কিংবা তাদের কোনো তথ্য যাচাই বাছাই করার তো আন্তর্জাতিকভাবে তারা বলছে, আন্তর্জাতিকভাবে তো বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, তারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে। তো আমার কথাটা আমি শেষ করি, সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিকভাবে যে আপনি বলছেন, এখন রাজনীতি যদি জনগণের স্বার্থে হয় তাহলে আপনি কোনটা নিয়ে রাজনীতি করবেন এটা তো আপনি তার নিরিখে নির্ধারিত হবে। যখন রাজনীতি জনস্বার্থের বাইরে চলে যাবে তখন আপনি নন ইস্যুকে ইস্যু করবেন এবং এমন ধরনের ঘোলাটে রাজনীতি করবেন যে ঘোলাটে রাজনীতির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি নিহত হবে সত্য এবং জনগণের স্বার্থ। জি, আইএস মানে যেই ওয়েবসাইটে তার স্বীকার করেছে বা দায় স্বীকার করেছে, সেই ওয়েবসাইটটি কোথা থেকে কারা করেছে এটি বের করতে কি এক সপ্তাহ লাগার কথা? আপনার গোপন কিছু না। আপনার এটা এই আমেরিকাতে ইহুদি এক লোক চালায়, উনি এক সময় মোসাদের কর্মকর্তা ছিলেন। তার বাবাকে আপনার 1969-এ ইরাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেখান থেকে তার মা ওই 3 কন্যা নিয়ে পালিয়ে গিয়ে ইসরায়েলে অবস্থান নিয়েছে। ওই 3 কন্যার একজন এই যে রিটা খাচ, হ্যাঁ, উনি এটা চালাচ্ছেন। সেটা না জানার কিছু না। ওখানে সবসময় যে সব সত্যি আসে তা না। এই কিছুদিন আগেও আপনি দেখবেন যে ওই জর্ডানের এক পাইলটকে যে আপনার পুড়িয়ে মারার দৃশ্য দেখানো, সেটা কিছুদিন পরে দেখা গেছে যে ওই ওয়েবসাইটে যদি সেটা ঠিক ছিল না। এইটাও আছে, ওরা যে কারো ক্রীড়নক হয় সেটাও সত্যি। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আইএস সন্দেহে অনেক, এটা নিয়ে যদি বলেন আমি স্পেসিফিক বলি আপনাকে, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্রিফিং এর ভুল ছিল। সেটা আজকেও আমি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, তারা ধরেছে আইএস সন্দেহে 22 জনকে ধরেছে এই পর্যন্ত। আমি পত্রপত্রিকা ঘেটে যতটুকু পেয়েছি 22 জনকে ধরেছে। 22 জনের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যে 2-1 জনের সঙ্গে কথা বলিনি তা না, এই সাংবাদিকতার খাতিরে কথা বলতে হয়। তাদের মধ্যে এটাও পেয়েছি 11 জন বিদেশ যাওয়ার চেষ্টা করেছে। আপনি আরও আশ্চর্য হবেন, বাংলাদেশ থেকে কয়েকজন নারী সদস্য আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়েছে। এর মধ্যে একজন নারীকে বাংলাদেশ সরকার তুরস্ক থেকে ফেরত এনেছে। এগুলি অত বড় করে আসছে না। আমি যেটা বলতে চাচ্ছি, এরা এই যে এই জায়গাটার বিষয় হলো, এরা আইএস আপনাকে কে বলল? এরা আইএস এর ভাবধারী, আইএস এর ভাবধারায় বিশ্বাসী। আইএস এর তারা মনে করে, ব্যক্তিগত জীবনে তারা মনে করে যে আমি আইএস এর যোদ্ধা হতে চাই। তাহলে কি করলে আপনি বুঝবেন আইএস আছে? না, সেটা আইএস এর, শুনেন, এটা আপনি আসেন পাকিস্তানে গত বছরের 16 ডিসেম্বর 116 জন শিশুকে হত্যা করলো এই তেহরিক তালিবান পার্টি। এরা 1 বছর অপেক্ষা করেছে আইএস এর এফিলিয়েশন নেওয়ার জন্য। এরা যখন নিজেদের অবস্থান প্রুভ করতে পেরেছে, আইএস তাদেরকে এফিলিয়েশন দিয়েছে। বাংলাদেশে তারাও চাচ্ছে কিছু কিছু ব্যক্তিগত উদ্যোগে, এটা অর্গানাইজড হইতে না। বাংলাদেশে আমি বলবো না, আমি এক পর্যন্ত যদ্দূর জানি আইএসের শাখা নাই। একসময় আল কাদার কথা বলা হতো, আমি বলি আপনাকে 2003-তে আমি তখনও এইসব নিয়ে কাজ করতাম, আপনি সেটা ভালো জানেন। এই বাংলাদেশ থেকে এই যে ফাঁসি হলো যে জঙ্গি নেতা আপনার শায়ক আব্দুর রহমান, হ্যাঁ, উনি এই সাউথ ইস্ট এশিয়ার যে আল কায়দার প্রধান আবু তারিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিভাবে তার সাপোর্ট পাওয়া যায়। তখন একটা রিপ্লাই দিয়েছিল আবু তারিক, বাংলাদেশের জিহাদের অবস্থা হয় নাই, সো তাদের সাপোর্টটা পায় নাই, সে লস্করে তো এবার সাপোর্ট আনতে গেল। এই ঠিক এইরকমই এখানকার কিছু কিছু জঙ্গি মনে করে কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে, ধরেন একটা বড় ঘটনা ঘটালো, তখন আইএসের দৃষ্টি আকর্ষণ হবে, আমরা এই দেশে এই করতে পেরেছি, তোমরা আমাকে সহায়তা দাও। এইটা একটা তাদের টার্গেট। আরেকটা হলো এখন ইন্টারনেটের যুগ। আপনার ময়মনসিংহের উদাহরণটা দিলে আপনার ক্লিয়ার অবস্থান হবে। ময়মনসিংহে এই যে সর্বশেষ যে আইএস সন্দেহ, এটাও পুলিশের ব্রিফিং এর প্রবলেম। পুলিশ বলে যে আইএস এর সমন্বয়কারী গ্রেফতার, আইএস এর ওই পোস্টার না, শুনেন, এই যে ফলো আপ হয় না মিডিয়ায়, এটা একটা সমস্যা এবং পুলিশের ব্রিফিং এর প্রবলেম। সব টিভিতে আমি দেখলাম আইএস সন্দেহে কিশোর গ্রেপ্তার, ছেলেটির বয়স 13, ক্লাস 9-এ পড়ে। সে ছেলে ইন্টারনেটে ঢুকে আইএস এর বিভিন্ন কর্মতৎপরতা পড়ে এবং এই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সংবাদ পড়ে
ভিডিও দেখে সে নিজেকে আর ধারণ করতে পারে না, সে নিজেকে আইএসের একজন সমর্থক মনে করে স্টিকার বানিয়েছে। সেই স্টিকার যখন আপনার সে রাস্তায় রাস্তায় লাগাতে গিয়েছে, জনগণ তাকে ধরেছে, পুলিশ তাকে ধরেনি, জনগণ ধরে পুলিশকে দিয়েছে। পুলিশ এখন তার সমস্ত 14 গোষ্ঠী খুঁজেও কিন্তু আইএসের কোনো কানেকশন পায় নাই, কিন্তু পুলিশ কিন্তু প্রথম দফায় কিন্তু বলে দিল আইএস সন্দেহে জড়িত। এখন আমি নিজে নিজে আইএসের ভাবধারায় বিশ্বাস করতে পারি। বাংলাদেশে প্রচুর মানুষ, আমি এটা নিজেও বিশ্বাস করি, প্রচুর মানুষ এই যে আইএসের ভাবধারায় বিশ্বাস করতে পারে। কারণ এই দেশে জেএমবি ছিল, হরকাতুল জিহাদ ছিল, এই দেশে আপনার এই শাহাদাত আল হিকমা ছিল, এই দেশে জঙ্গি গোষ্ঠী কি নাই? জঙ্গি গোষ্ঠী আছে, এখনো বিদ্যমান। এই জঙ্গি গোষ্ঠীগুলো কেউ হরকাতুল জিহাদ, জেএমবি, এরা কোথায়? এরা যারা একসময় আল কায়দার ভাবধারায় বিশ্বাস করত, তারা এখন আইএসের ভাবধারায় বিশ্বাস করে। এখন মনে মনে তারা আইএসের হতে চায়, সুযোগ পেলে আইএসের সঙ্গে যুক্ত হতে চায়। আজকে সিরিয়ায় বলে আপনার এই তার্কি হয়ে সিরিয়া যেতে হচ্ছে। আজকে যদি সিরিয়া না হয়ে ইন্ডিয়া হতো, দেখতেন যে বাংলাদেশ থেকে কত হাজার জঙ্গি গিয়েছে। এইটা আপনার এইটি যে যেমন আপনার আপনার তালেবান যে আপনার আফগান, ওখানে যে বাংলাদেশে আফগান ভেটারান কতজন গিয়েছে না, ওরা এই হরকাতুল জিহাদ তৈরি করেছে না? ঠিক তেমনই আইএসএ আফগানিস্তান কাছে ছিল, পাকিস্তান সরকার সুযোগ দিয়েছে, হ্যাঁ আমেরিকা সুযোগ দিয়েছে। এই বিষয়গুলি সরকারের পক্ষ থেকে এই জায়গাটাই সরকারের একটা অবস্থান। সরকারের যে জিরো টলারেন্সের কথা বলে, সেটা হলো পলিটিক্যাল অবস্থান তার, কিন্তু সরকারের যে মেশিনারিজ, সরকারের যে যন্ত্র, সরকারের যে আমলাতন্ত্র, পুলিশতন্ত্র, বিচার ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়ে যে রিথিঙ্ক করার একটা সময় এসেছে। যে এইটি যে যারা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করে সে হরকাতুল জিহাদ বাংলাদেশে তৈরি করলো, এই আইএসএ যারা গিয়ে যুদ্ধ করছে বা আইএসের মতাদর্শে বিশ্বাস করে লোকগুলো, তারা যেন আবার সংগঠন খুলে বসতে না পারে, সেইটার আপনার ব্যবস্থা নেওয়া দরকার। সেটা কি আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, কিংবা আইএস নাই, জঙ্গি নাই, বা এই ধরনের কি ঢালাও মন্তব্য না করে, বিএনপি জামায়াতকে ঢালাও দোষারোপ না দিয়ে বরং সুনির্দিষ্টভাবে এই তথ্যগুলি উপস্থাপন করা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, জনাব শফিকুর রহমান? আমি তো বলি এগুলো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং সরকার কাজ করছে। আমরা ভুলে যাচ্ছি কেন যে সৌদি একজন নাগরিক খালাফি হত্যার পরে তার বিচার হয়েছে না, 5 জনের ফাঁসির আদেশ, এবং 5 জনের ফাঁসির আদেশ হয়েছে না, এবং তারা সত্যিকার অপরাধী, কিন্তু তাদেরই ফাঁসির আদেশ হয়েছে। এখানেও সরকার বলছে একটা শ্রেণী, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো, একটা শ্রেণী পাবলিক পারসেপশনটাকে আইএসের দিকে নিয়ে যেতে চাচ্ছে। যে বাংলাদেশে যেই আমি মনে করি এই যে জঙ্গি ঘটনাগুলো ঘটছে, এগুলো জঙ্গি তৎপরতা নিঃসন্দেহে, কিন্তু এগুলো আইএস নয়, এগুলো আল কায়দা নয়, এগুলো বাংলাদেশে অনেক দিন আগে থেকে আমরা ক্রাই শুনেছি যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, কিন্তু হয়নি। কিন্তু তারা কোথায় এখন? তারা একটা জায়গায় আছে। আমরা দেখেছি 5ই মে যে শাপলা চত্বরে যে অবস্থা হয়েছে, হেফাজতে ইসলাম, সেখানে কি হয়েছে? বেগম খালেদা জিয়া নিজে তার দলের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে যে ওদের সঙ্গে যোগ দিতে, এবং সকাল থেকে 11টা থেকে শুরু করে রাত্রি 1টা পর্যন্ত একটানা সমস্ত এলাকা জ্বালিয়ে পড়িয়ে সারকার বোমার শব্দে। আমি কিছু সময়ের জন্য আমি ছিলাম ওই যে কি বলে এটাকে, নয়ডাম কলেজের সামনে। এক পর্যায়ে আমি সত্যি কথা বলতে আমি ভয়ে অন্য জায়গায় চলে গেছি, নিরাপদ আশ্রয়ে চলে গেছি। তো এগুলো তো আছে বাংলাদেশে, তাই না? এগুলো কিন্তু সংকট, আমি বলি আপনাকে। কিন্তু একটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে, এমনকি বিএনপি ঘরানার যারা ইন্টেলেকচুয়াল আছেন, তারাও চেষ্টা করছেন কি এই পুরো ঘটনাটাকে আইএসের কার্যক্রম হিসাবে চালানোর জন্য। কি জন্যে? এই বাংলাদেশটাকে যাতে কোনো রকমের সিরিয়ার কাছাকাছি নিয়ে যাওয়া যায়, কিংবা এই মিশরের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো তাদের লাভ হবে। না, সেটা ভৌগোলিকভাবে সম্ভব না, কিন্তু মানে যদি পারসেপশনের দিক থেকেও সেখানে নিয়ে যায়, লাভ কি তাদের? লাভটা আওয়ামী লীগ থাকবে না এই দেশে, পলিটিক্যাল প্রগ্রেসিভ ফোর্স থাকবে না, কিচ্ছু থাকবে না। নাকি এর মধ্যে আন্তর্জাতিক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো জুনায়েদ স্যারকে, আপনার কাছেই ফিরবো। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জোনায়েদ সাকি, এর মধ্যে কি আসলে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র, চক্রান্ত এগুলির কি কোনো আভাস ইঙ্গিত দেখেন কিনা? না, আসলে মানে এই বিশ্বব্যাপী ধরেন মানে একটা ধর্মীয় পরিচয় নিয়ে এক ধরনের সশস্ত্র সামরিক তৎপরতা, এটা তো এখন একটা বড় ঘটনা। কাজেই এই বিষয়টা, হ্যাঁ, এই বিষয় নিয়ে ধরেন বিশ্ব রাজনীতি, অর্থনীতি, ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক বিস্তর আলোচনা, আপনি অত সময় দিতে পারবেন না। আমি শুধু একটা দিক নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে 90 সাল পর্যন্ত তো আমরা দুই পরাশক্তির ঠান্ডা লড়াই দেখেছি, এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে ব্যবস্থা, তার কিন্তু একটা প্রতিপক্ষ সবসময় তারা দাঁড় করিয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন, সমাজ, কমিউনিজম তার শত্রু, এবং এর তলায় কিন্তু সারা বিশ্বের যে সামরিক বাণিজ্য, মানে এই বর্তমান পুঁজিতান্ত্রিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ তো হচ্ছে সামরিক বাণিজ্যের ব্যাপার। তো সেইটা ওই ঠান্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে এটা চলতো। যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, তখন কিন্তু বিশ্বব্যাপী একটা এককেন্দ্রিক ব্যবস্থা আমরা সাময়িক সময়ের জন্য দেখছি, কিন্তু সেই ব্যবস্থার মধ্যে যে এই সামরিক বাণিজ্যের কি পরিণতি হবে, এবং সেই সামরিক বাণিজ্য বৃদ্ধির জন্য কিন্তু আপনার যুদ্ধ দরকার, যুদ্ধ ছাড়া তো এই বাণিজ্যের বিস্তার ঘটবে না। এবং আমরা দেখলাম যে 80-র দশক থেকে আফগানিস্তান কেন্দ্রিক এই যে একেবারেই এই ধরনের শক্তিকে নানানভাবে সামরিক পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করা হলো, তারাই কিন্তু এখন বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এবং এই ছড়িয়ে পড়াটার একটা মানে প্রণোদনাও কিন্তু আছে, কেন এটা যত ছড়িয়ে পড়বে ততই সেখানে সামরিক বাণিজ্যের বিস্তার ঘটবে। এখন কি সেই ঠান্ডা লড়াই এখন মানে এখন কি উত্তপ্ত হয়ে উঠছে? আমরা সিরিয়ায় যেটা দেখছি আসলে আরেকটা ঘটনা, সেটাও আরেকটা বিচার করতে হবে। কিন্তু আমি এই জায়গাটা দেখছি যে যুদ্ধের বিস্তার ঘটানো, এবং সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে একটা তো থাকতে হবে যাকে আবার দমনের নামে আপনার এই বিস্তারটা ঘটবে, সেটা কিন্তু বিপুল পরিমাণে যে সামরিক বিস্তার বা বাণিজ্যের বিস্তার ঘটিয়ে চলেছে, সেটা একটা এই ধরনের ঘটনা বিস্তারে সাহায্য করছে, এবং এর ঢেউ কিন্তু সারা দুনিয়া ব্যাপী আছে, এবং এর পেছনে কিন্তু আরো অনেকগুলো ঘটনা আছে। আপনি 70 বছর ধরে প্যালেস্টিনীয় জনগণের উপরে যে নির্যাতনটা করবেন, তার তো একটা প্রতিক্রিয়া আছে। তো আর সেটা এবং উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ নিয়ে আপনি কিন্তু এই কাজটা করছেন। কাজেই এর যে প্রতিক্রিয়ায় আপনি যা তৈরি করে যাচ্ছেন, অবিচার, অন্যায়, এগুলো তো সবই আছে, সবকিছু মিলে যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, এবং এর ঢেউ কিন্তু সারা দুনিয়াতেই আছে, বাংলাদেশেও কিন্তু এই ঢেউটা আসবে। এখন আমাদের দিক থেকে যে জিনিসটা বিচার করা দরকার, যে এখন আমরা একটা দেখছি, হ্যাঁ, ইসলামিক জঙ্গি একটা উত্থান ঘটছে, এবং বিভিন্ন জায়গায় তার শক্তিশালী অবস্থান আছে, তার ঢেউ বাংলাদেশ পর্যন্ত আসবে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এই ঢেউ কিভাবে মোকাবেলা করবে, এটা কিন্তু আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটাকে আমরা কি দিয়ে করব? আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে করব, আমরা জনগণের মধ্যে এই যে বৈষম্য সেটা কমিয়ে এনে করব, আমরা অবিচার বন্ধ করে করব, আমরা সকলকে নিয়ে উন্নতি করার দিকে যে করব, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার মধ্যে করব, নাকি ঠিক এগুলোর উল্টো দিয়ে করব? আমরা বৈষম্যকে আরো বাড়িয়ে তুলবো, আমরা অবিচার বাড়িয়ে তুলবো, আমরা গণতন্ত্রকে হত্যা করে আমরা একটা অথরিটেরিয়ান কর্তৃত্ববাদী শাসন জারি করব? এইগুলো সবই হচ্ছে বাংলাদেশে এই ধরনের জঙ্গি তৎপরতার, আমি বলবো যে একটা যোগানদাতা। কাজে আপনি যে ধরনের জঙ্গি তৎপরতার কথা বলছেন বিশ্বব্যাপী, সেই জঙ্গি তৎপরতা আপনি যদি শুধু তালেবান কিংবা আল কায়েদার আমল ধরেন, তখনও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সচল ছিল, রাজনীতি ছিল, এখনো অন্য কায়দায় অন্য তরিকায় হয়তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বাংলাদেশের রাজনীতি কি সেই ক্ষেত্রে হোঁচট খাবে? কি মনে হয় জাহিদুল হাসান পিন্টু? না, জঙ্গিবাদের যে বিস্তার সারা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে হয়েছে, বাংলাদেশে আমি ঠিক ওইভাবে দেখি না। ওই ধরনের অবস্থা বাংলাদেশে নাই, বাংলাদেশের মানুষও সেটা সাপোর্ট করে না, কারণ একটা সামাজিক আশ্রয় লাগে, সেই আশ্রয়টা বাংলাদেশে নাই। তারপরে যদি আপনার এই বাংলাদেশের সামাজিক আশ্রয় নাই, আমি বলি সেটা বিক্ষিপ্তভাবে জঙ্গি এর আগে একসময় যেমন সরবরাহ ছিল, হ্যাঁ, তারা ঘটিয়ে গেছে, এখন বাংলাদেশে আপনার জঙ্গিরা বিক্ষিপ্তভাবে ঘটাচ্ছে, হ্যাঁ, সেইটা এক জিনিস। আর আপনার এখানে ভর করা কিন্তু আরেক জিনিস। এখানে ভর করে টিকে থাকতে পারবে না, হ্যাঁ, এটার জন্য আবার প্রতিবেশী দেশের সাপোর্টও লাগবে। আপনার ইন্ডিয়া যদি জঙ্গিবাদের ওই আবাদ করতো আফগানিস্তানের মতো, হ্যাঁ, বা পাকিস্তানের মতো, তাহলে আবার আরেক ধরনের সিচুয়েশন হতো। সেইটা কিন্তু এটা না। কিন্তু তারপরও এই বিক্ষিপ্ত যে জঙ্গিবাদ, এই যে চোরাগুপ্তা হামলা করে অস্থিতিশীল পরিস্থিতি
তৈরি করা, সেই অবস্থানটা কিন্তু জঙ্গিরা করতে পারে। সেই জায়গাটা বাংলাদেশে আছে, যেটা আপনি তো দেখেছেন যে আপনার এই যে 99-এর থেকে যে আমরা বোমা হামলার ক্রমাগত শিকার হতে থাকলাম, সেই উদিচি, ছায়ানট, সিপিবি অফিস, আওয়ামী লীগ অফিস, তারপরে আপনার 21শে আগস্টের গ্রেনেড, এই জায়গাটায় আপনি ওই তার কথার শেষ জায়গাটায় আসি, আপনি যদি গণতান্ত্রিকভাবে শক্তিশালী অবস্থান নিতে পারেন সেই জায়গাটা এমনিতেই দমন হবে। সেই গণতান্ত্রিকভাবে শক্তিশালী অবস্থানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা এই জায়গায় জোরালো হতে হবে। সেই সদিচ্ছাটা শুধু আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ উইংটাকে এখানে কাজে লাগাতে হবে। যে জঙ্গিবাদ, আমি তো এখনো বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ভিতর, মানে রাজনৈতিক সরকারের কথা বলছি না, সরকার যন্ত্রের ভিতর জঙ্গিবাদে বিশ্বাস করে এমন প্রচুর মানুষ আছে। আমি আজকে কেন আমি বলছি শুনেন, আজকেই আমি 2014-এর কিছু রেজুলেশন পড়ছিলাম যেগুলো আপনার জঙ্গিবাদ দমনে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, একই রকমের পদক্ষেপের কথা এই আপনার 2005-এও আপনার ওই যে শায়খ আব্দুর রহমানের ফাঁসির পরেও সরকার নিয়েছিল। তার মানে কি গত 8-9 বছর এগুলো কার্যকর হয় নাই। আমি এতগুলো সিদ্ধান্ত আমি বলতে পারবো না। যে ইন্টারেস্টিং পার্টটা যেটা বলি, 10টা সংস্থাকে সরকার 2014-এর অগাস্টের মিটিংয়ে আপনার জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধ কমিটি, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটা বিশাল কমিটি আছে, সেই কমিটি 10টা সংস্থাকে নির্দেশ দিল এই বিষয়ে অগ্রগতি রিপোর্ট দাও। মাত্র 2টা সংস্থা রিপোর্ট দিয়েছে, বাকি 8টা সংস্থার যে রিপোর্ট দেয় নাই সেটার জবাবদিহি কে করবে? আপনি প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেন, কিন্তু প্রধানমন্ত্রীর যে আপনার সরকারের যে যন্ত্র তারা কিন্তু করছে না। এবং যত জঙ্গি আটক করা হয়েছিল 2005-এর পর থেকে এদের অধিকাংশই কিন্তু জামিনে মুক্তি পেয়েছে। সেটার হিসাব আপনি যদি চান আমি স্পেসিফিক দিয়ে দিতে পারি। সেখান থেকে যে জামিনে পাচ্ছে, মুক্তি পাচ্ছে, এটা নিয়ে যে সরকার জানে না তা না। সেই সরকারের তখন এই গত বছর এই স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন অন রেকর্ড, উনি বলেছেন একজন যুগ্ম সচিবকে নেতা করে, মানে দলপ্রধান করে এই দুর্ধর্ষ জঙ্গি এবং দুর্ধর্ষ আসামিদের যে জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে এটা মনিটর করার জন্য একটা সেল গঠন করা হবে। সেই সেলের কাজ হবে এই আপডেটগুলো রাখা। আপনি জানেন 1 বছর ওই সেলটা গঠন হয় নাই। এই জায়গায় আমি বলছি নিশ্চয়ই ওখানে ভূত আছে। জঙ্গিদের অর্থায়ন বন্ধের ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সেটাও কিন্তু বাস্তবায়ন আসলে সত্যিকার অর্থে হয় নাই। তাহলে যে জোনায়েদ সাকি যেটা প্রথমেই বলছিলেন যে সর্ষের ভিতরে ভূত, সর্ষের ভিতরে ভূত নাকি ভূতের ভিতর শস্য, এটা আসলে কি দেখার এখন মানে কে দেখবে? স্বাভাবিকভাবে আমরা বলবো, একটু অ্যাড করিনি, আমারটা শেষ হয়নি শফিক ভাই থেকে। এই জায়গাটা আমি মনে করি একটা আপনার এই জঙ্গি বিরোধী কার্যক্রম সরকারের একটা নেওয়া উচিত, যেটা হতে পারে কাউন্টার টেররিজম, এন্টি কাউন্টার টেররিজম সেল, অথবা আপনার কাউন্টার টেররিজম না শুনেন, এটা না ওই যে আপনি যেই কমিটির কথা বলছি, আজকে কাউন্টার টেররিজম ব্যুরো আছে আপনার ডিজিএফএ, আজকে যদি এনএসএ একটা খবর পায় সেটা ডিবির সঙ্গে শেয়ার করতে সে বাধ্য না। আজকে যদি সিআইডি একটা তথ্য পায় ডিজিএফ এর সঙ্গে শেয়ার করতে বাধ্য না। এই জায়গাটা নিয়ে আসতে হবে। আমাদের র‍্যাব তো একদম পার্টিকুলার সুনির্দিষ্টভাবে এই জঙ্গি নিয়েই কাজ করে, সব সময় তো আমরা সেই প্রশংসাই শুনি। র‍্যাব ল এনফোর্সার উইং হিসেবে কাজ করে, শুধু জঙ্গিবাদ নিয়ে কাজ করে। জঙ্গি দমনে র‍্যাবের সফলতার কথা আমরা আপনার এখানে এই দেশে কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজি কোথায় সেটার গল্প যদি শুনেন আমি আরো বলবো, আরেকটু সময় নেই সরি বলে, সেটাও আপনার জাতিসংঘের প্রেসারে এই বাংলাদেশে 2008-এ কেয়ারটেকারের সময় বাধ্য হয়েছিল এটা কাউন্টার টেররিজম আপনার করার এই কৌশল গ্রহণের। আপনি জানেন এরপরে এই যে 2008-এর পরে একটা মিটিং হয়েছে 2009-এ, এরপর আর ওটার খবর নাই। সারা ওয়ার্ল্ডেরই তো সব দেশের আপনার কাউন্টার টেররিজম কিভাবে ফেস করবে আপনার স্ট্র্যাটেজি নেওয়া আছে। আপনি ব্রিটেনে যান, কন্টেস্ট করেন, ওদের স্ট্র্যাটেজি আছে। আপনার অস্ট্রেলিয়া আছে, আপনার কানাডায় আছে, আমেরিকা তো হোমল্যান্ড সিকিউরিটি আগেই তৈরি করেছে, সব দেশেই আছে। এই 2008-এ আপনার মুম্বাই অ্যাটাকের পর ইন্ডিয়া করেছে, শ্রীলঙ্কায় করেছে। তা আমার করতে সমস্যাটা কোথায়? আমার দেশের উদ্যোগ না হলো 7-8 বছর ধরে থেমে গেল। আমি সেই কারণেই বলি কথা দূরে আমার ভিতরে কোনো ঘাপলা আছে। জি শফিকুর রহমান, আমি প্রশ্ন রেখেছিলাম যে আসলে সর্ষের ভিতরে ভূত নাকি ভূতের ভিতরে সর্ষে। জাহিদুল হাসান পিন্টুর এই যে বিশ্লেষণ তিনি করলেন সেটার ভিত্তিতে বলছি। হ্যাঁ, সুন্দর বলেছে ও। আসলে সর্ষের ভিতর ভূত এগুলি নতুন কোনো কথা নয়, কিন্তু আমার বক্তব্য এটা না। আমার বক্তব্য হচ্ছে কোনো কাজ হচ্ছে না এটা আমি মানতে রাজি না। সেটি হচ্ছে এই বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন ঈদ, রোজা, শুক্রবার কিংবা শবে বরাতে মানুষের ঢল নামে রাস্তায়, একই সঙ্গে পয়লা বৈশাখে কিন্তু দেশব্যাপী মানুষের ঢল নামে।
কাজেই বাংলাদেশের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ। একটা জিনিস আমরা ভুলে যাই কেন, এখানে 85% হচ্ছে মুসলমান। এই মুসলমানরা কিন্তু ধর্মভীরু। আমি আপনাকে বলছি শুনুন, এই মুসলমানরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। সব ঠিক আছে, আমি আপনার সঙ্গে কেউ এখানে আসলে দ্বিমত পোষণ করবে না। অপরাধ করে, মানে আপনি যদি অপরাধ গবেষণার সংজ্ঞার দিকে যান, অপরাধ করে হয়তো 20% লোক, বাকি 80% লোকে কিন্তু অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট না। 20%-এর মধ্যে মানে 20% ভাবে যে তারা অপরাধ করবে, 10% হচ্ছে কি আসলে অপরাধ করে। সেই 10%-কে অপরাধ থেকে বিরত রাখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সরকারের। তারা কি সেটি সঠিকভাবে পালন করছে? করলে এই হতাহতগুলি কেন ঘটছে? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব শফিকুর রহমান, আসলে সরকার কি যথেষ্ট পরিমাণ উদ্যোগী? জাহিদুল হাসান পিন্টু যেই ধরনের তথ্যগুলি দিলেন, সেই তথ্যের ভিত্তিতে বলা যায় যে সরকার যন্ত্র আসলে সঠিকভাবে কাজ করছে, তারা জঙ্গি দমনে সক্রিয় আছে, এটা কি আসলে বলা যায়? আমি ঢালাওভাবে কোনো অভিযোগ করব না, আমি একটু পিছনে যেতে বলবো। কারণ এই দেশে এই 75-এর পরে যে সরকারটি প্রথম ক্ষমতায় এলেন, তিনি প্রথমেই সংবিধানকে পরিবর্তন করে কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়ে দিয়ে একটি মুসলিম জনগোষ্ঠীর একটি ধর্মকে, ধর্মবিশ্বাসকে সেখানে স্থাপন করলেন। কি হলো? আর অন্য যত ধর্মাবলম্বীর মানুষ ছিল তারা আহত হলেন। কিন্তু সেটা বড় কথা না। এখন তো সেই আওয়ামী লীগ সরকার, এখন তারা তো করছে না। আমি বলছি আপনাকে, আমি বলছি, কিন্তু তারপর থেকে আপনি কিভাবে এই এতদিন জিয়াউর রহমান সাহেব 6.5 বছর, তারপরে এরশাদ সাহেব এসে আবার ইসলাম ধর্মকে কি করলেন? রাষ্ট্রীয় ধর্ম করলেন। আপনি চিন্তা করেন, এই দেশের ধর্মান্ধ কিছু একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী আপনি দেখবেন যে এতে কওমি মাদ্রাসা, জুনায়েদ সাকিরা এটা নিয়ে বহুত রিসার্চ করেন যে কওমি মাদ্রাসা এত টাকা কোথায় পায়। এই ঢাকা শহরে দেখবেন অলিতে গলিতে অনেক অনেক রেসিডেন্সিয়াল মাদ্রাসা আছে, বাচ্চারা পড়ে। আমার বক্তব্য এটা না, জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ বলেছেন, সাথে সাথে আবার মডেল লাইসেন্স দিয়েছেন, দুটোই করেছেন। কিন্তু এই যে দীর্ঘ সময়ে তারপরে এরই মধ্যে যে জামাতের হাতে কি পরিমাণ ব্যবসা চলে গেছে, কি পরিমাণ ব্যবসা গেছে, তাদের যে ইনকাম, সেই ইনকাম দিয়ে তারা সমানে যে কাজগুলি করে, আমি আপনাকে বলি, তারা চাকরি কেনে, তারা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ভর্তি কিনে তারপর কি তারা তো প্রশাসনের রঞ্জনে আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আরেকটা কথা বলি, এই যে দেখুন না, এই যে আমি হতাশ হই না কেন জানেন? আমি অপটিমিস্টিক মানুষ, কারণ আমি অনেক কিছু দেখেছি। তো হতাশ হই না এই জন্যে, ইসলামিক ব্যাংক কিন্তু খুব শিগগিরই জামাতের হাত থেকে চলে যাচ্ছে। অল্প কিছু শেয়ার আছে। আওয়ামী লীগ নেতাদের কাছে? নো, আওয়ামী লীগ নেতাদের কাছেও যেতে পারে না। এটা আমরা এর আগে দেখেছি জামায়াত থেকে তারা আওয়ামী লীগে যোগদান করেছে কিছু জামায়াত নেতা, আমরা বিভিন্ন এলাকায় দেখেছি। সেটা সমালোচনা হয়েছে, সেটা আওয়ামী লীগের মধ্য থেকে ইসলামী ব্যাংক তাহলে আওয়ামী লীগের নেতাদের কারো কাছে যাচ্ছে কিনা? সরি, এই কিছুদিন আগে গেছে, বাহরাইনে গেছে। এইভাবে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো সব চলে যাচ্ছে বিদেশের দিকে। এটা আমি বলবো যে এতে করে কি জামায়াতের, কিংবা যদি মানে অভিযোগ করেও বলি যে ইসলামী ব্যাংক বা এই ধরনের কোন সংগঠন জঙ্গি সহায়তার পেছনে আর্থিক যোগানদাতা হিসেবে আছে, মানে সুনিশ্চিতভাবে বলা যায় না। যদি অভিযোগ করি, শুনলেন না আমার কথাটা, এই জঙ্গি অর্থায়নটা তো বাধাপ্রাপ্ত হচ্ছে না। বাধাপ্রাপ্ত তো হচ্ছে না, বাধাপ্রাপ্ত হলে তো জঙ্গি কার্যক্রম চলতেই থাকবে। আমরা হতাশ হলাম কেন? যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে না, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়নি, যুদ্ধাপরাধীর হত্যা কি সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ, এত বড় মাইটি পার্সোনালিটি, তাদের বিচার হয়নি? এর আগে গোলাম আজমের বিচার হয়নি? হচ্ছে তো। তারপর আস্তে আস্তে তাদের যেই অর্থায়ন, জঙ্গি অর্থায়নের যেই সূত্রগুলো, সেই সূত্রগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে না। আমি তো একদিনে, শুনুন না, এটা দীর্ঘদিনে গড়ে ওঠা জিনিস। আমি 2, 4, 5 বছর এটা পারবো না, গ্র্যাজুয়ালি আমি যাব। আর তারপরে আরেকটা জিনিস আছে, আমাদের দেশটা তো এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে দেশটা এগিয়ে যাচ্ছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না।
এখানে হ্যাঁ আমরা বলবো যে সরকারের পলিসি প্লাস জনগণের শ্রম, এই দেশের জনগণ কিন্তু কারোর জন্য বসে থাকে না। আচ্ছা আমি একটু আমার কথাটা বলি, মানে আমি যে জিনিসটা দেখছি যে আসলে ধরুন সাম্প্রদায়িকতার কথা, বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক হামলা হয়েছে, কিন্তু আপনি স্মরণ করে একটু বলুন তো যে কোন সাম্প্রদায়িক হামলাটার বিচার হয়েছে? এমনকি 2001 সালে নির্বাচন পরবর্তী যে সাম্প্রদায়িক হামলা বিএনপি জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় হলো, আওয়ামী লীগের নিয়ে কিন্তু পলিটিক্যাল অনেক সোচ্চার হয়েছে এবং সেটা পরবর্তী নির্বাচন পর্যন্ত তারা এটার অনেক প্রচারণা করেছে। কিন্তু আওয়ামী লীগ আমলে এমনকি হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এবং এগুলোর ঘটনার অনেক তদন্ত, শত শত ঘটনা, মামলা হয়েছে প্রচুর, কিন্তু বিচার এখনো হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যারা রাজনীতি করতে তারা তো এই সাম্প্রদায়িক হামলার একটা সুবিধা নেয়, আবার ঘটনা নিয়ে সাম্প্রদায়িকতার বিরোধী একটা রাজনৈতিক চলে, কিন্তু ঘটনার কোনো বিচার হয় না, ঘটনা শেষ হয় না। তো এই যে ধরেন পলিটিক্যাল ইউজ হয়, রাজনৈতিক ব্যবহারটা অনেক বেশি প্রাধান্য পেয়ে যায়। আপনি এই যে জঙ্গি তৎপরতা, হত্যাকাণ্ড এই সব চলছে, এটা নিয়ে যত বেশি রাজনৈতিক ব্যবহার চলছে তত বেশি কিন্তু ঘটনা প্রতিরোধের আমরা আলামতগুলো খুব শক্তিশালীভাবে দেখছি না। সামাজিকভাবে আপনি যে শক্তি দমন করতে যাচ্ছেন তারা রাজনৈতিকভাবে হয়তো একটু সাময়িক কোণঠাস হচ্ছে, কিন্তু সামাজিকভাবে তারা শক্তি সঞ্চয় করতেছে। তাহলে কিন্তু আলটিমেটলি তারা রাজনৈতিকভাবে কখনোই শেষ পর্যন্ত শক্তি কমবে না, কারণ সামাজিক শক্তি যদি তার বিস্তার ঘটে একসময় তার রাজনৈতিক প্রতিফলন ঘটবে। কাজেই আমরা এই জায়গাটাতে আমাদের আজকের যে শঙ্কা এবং আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে ঢেউ, সেই ঢেউ মোকাবেলা করার জন্য যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেখা দরকার, এইটা বাংলাদেশে এখন গণতন্ত্রহীনতা থাকলে, মানুষ ভোট দিতে না পারলে, এবং আপনি যদি কোনো না কোনোভাবে জঙ্গি দমনকে আপনার রাজনৈতিকভাবে আপনার ক্ষমতায় টিকে থাকার মানে ব্যাপারটাকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার কিংবা সেটা ন্যায্যতা দেওয়ার জন্যই কেবলমাত্র আপনি কাজে লাগান, কিন্তু জঙ্গি দমনের প্রকৃত যে উদ্যোগ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, এখন জামাত ইসলামী কিংবা আমরা জামাত ইসলামীর বিরুদ্ধে আমরা দেখছি সরকারের অবস্থান আছে, বিচার হচ্ছে, কিন্তু তার সমস্ত সামাজিক শক্তি কিন্তু যেভাবে এতদিন ধরে শক্তি হয়েছে মুক্তিযুদ্ধের বিপরীত পথে হাঁটার ফলাফল হিসেবে, সেই তৎপরতাগুলো কিন্তু কোনোভাবে বন্ধ হচ্ছে না, বরং সেইটা অনেক বেশি সামাজিক শক্তি অর্জন করছে। যার সামাজিক শক্তি অর্জন করছে নাকি আসলে সরকার কোনোভাবে, যদি আমরা আমি একটু শেষ করি এক লাইনে, যদি দেশে এই গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে এটাই নিজেই যথেষ্ট যে এর বিপরীতে এই ধরনের জঙ্গি তৎপরতার পুষ্টি যোগান দিতে। কিন্তু আওয়ামী লীগ সরকারকে যদি আপনি প্রগতিশীল রাজনীতি ধরেন, যে বর্তমানে দুটি ধারা, আওয়ামী লীগ একটি নেতৃত্বে আছে, বিএনপি আরেকটি নেতৃত্বে আছে, সেইখান থেকে যেই মানে জুনায়েদ সাকি যে পয়েন্টগুলি বললেন যে তাদেরকে সর্বাত্মকভাবে নির্মূল করা, আর্থিকভাবে, সামাজিকভাবে, সেই প্রক্রিয়াটা কি আপনি এর আগেও বলেছেন, কিন্তু আরেকটু স্পষ্ট করে যদি জানেন। এখানে সামাজিকভাবে বা আর্থিকভাবে আপনার এদেরকে দমিয়ে রাখতে হলে সেটা তো একটা বড় শক্তি হলো আপনার পলিটিক্যাল ফোর্স। দেশের পলিটিক্যাল ফোর্সই পারে, মানে প্রোগ্রেসিভ পলিটিক্যাল ফোর্সই সেটা পারে এবং সেটা সম্ভব। সেটার জন্য আপনাকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আপনি জঙ্গিবাদের দমনের কথা বলছেন, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা ঐক্য, মানে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমি তার আহ্বানকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই, তবে সেটা মিন করে আসতে হবে। যখন এই জঙ্গিবাদের এই যে আমি আবার পুরনো ঘটনা আসতে হবে, 2004-এর যদি আপনার এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলার যদি বিচার হয়, সেখানে তো তার দলের নেতা ফেসে যাবে, তখন কি উনি এই ঐক্যমতের প্ল্যাটফর্মে থাকবেন? এই প্রশ্নের মীমাংসা করে ওনাকে আসতে হবে। সেই সঙ্গে কি যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্ন, সেটা তো আপনার শুনেন, সেটা তো আলাদা ইস্যু। জঙ্গি যুদ্ধাপরাধীদের যে বিচার আপনি আলাদা করে দেখছেন না, আমি এখানে বলি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের যখন বিচার হচ্ছে তখন বলা হচ্ছে এই ধরনের যে অস্থিরতা তৈরি করা এটারই একটা অংশ। সেটা মানে নাথিং আনলাইকলি। আমি বলছি আলাদা ইস্যু বলতেছি যে আপনার প্ল্যাটফর্মে আসা যুদ্ধাপরাধীদের উনি অস্বীকার করে ফেলতে পারেন, আমি তার সঙ্গে নাই। আমি সেটা ধরে নিলাম বিএনপি সেই জায়গায় আছে যে না, যুদ্ধাপরাধীর সঙ্গে নেই, জামাতকেও ছেড়ে দিবে, সেই জায়গাও আমি বললাম জামাতের সঙ্গে নাই। ইসলামী ঐক্য জোট যারা জঙ্গিবাদের আপনার এই যে হরকাতুল জিহাদের উপদেষ্টা, একজন তো এখন কারাগারে আছে, মুফতি ইজাহার, হ্যাঁ, যিনি এই লস্করে তৈবার সঙ্গে বাংলাদেশের কানেকশন তৈরি করার চেষ্টা করেছিলেন, এদেরকেও যদি বিএনপি বাদ দিয়ে দেয়, তারপরও আমি বলবো যে বিএনপি বিচারে যখন আপনার ওই 2004-এর যে ঘটনা ঘটিয়েছে বা আপনার এই যে উইকিলিক্সের সূত্রে তো আমরা কিছু তথ্য পাই যারা ফাঁস হয়েছে, এই যে রাজশাহীতে যে খেমারুজ অ্যারেস্ট হয়েছিল জঙ্গি বাংলা ভাইয়ের কি তারেক রহমানের ফোনে ছাড়া পেয়ে গেল, হ্যাঁ,
4-এর যে 21শে আগস্টের হামলা, এই বিচারে যখন হবে, বিএনপির লোক যখন সেখানে ফেসে যাবে, তখন সেই বিচারটাকে বিএনপি মানবে কিনা। সেটা যদি মেনে নেয় তাহলে সেই জায়গায় আপনার জাতীয় ঐক্যমত হতে পারে। আমি সেই বাস্তবতা দেখি না জাতীয় ঐক্যমত হওয়ার, সেটা আমাদের দুর্ভাগ্য। এই জায়গাটা ডাকতে পারে কে? সেই ওই মাপের এটা দুই দলকে প্রচন্ড ছাড় দিয়ে আসতে হবে। এর মধ্যে বিশেষ করে এই ইস্যুতে বিএনপিকে তো আপনার ক্লিয়ার কাট অবস্থান নিতে হবে। বিএনপির সঙ্গে সরকারের কোন রকম ঐক্যমত হবে না। আমি আরেকটু যে মূল প্রশ্নটা ছিল আপনার, যে সামাজিকভাবে তারা আপনার সেই জায়গাটা এখনো আসে নাই। তো আমি আশা করি আমি এই জায়গায় আমি শফিক ভাইয়ের পয়েন্টটা বাই করছি, সেটা হলো আপনার যুদ্ধাপরাধীদের বিচার করা এত সহজ বা এত ছোট্ট ইস্যু না। কিন্তু আপনার মনে থাকার কথা 2010-এ এই যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে 100 কোটি টাকার একটি বাজেট তৈরি করেছিল, যেখানে সাকা চৌধুরীর ছেলে মীর কাসিমের এরা মালয়েশিয়া মিটিং করলো, আপনার নেপালে মিটিং করলো। টাকার তো অভাব নাই তাদের, তারা আপনাকে 10 টাকা 20 টাকা 100 টাকা 1 কোটি টাকায় আপনি বেচা হবেন না, আপনারা 100 কোটি টাকা দিবে, ওই ক্ষমতা তার আছে। সেই জায়গায় একটু শেষ করে নেই, এই জায়গায় আমি শেষ করে দিই। সেই জায়গাটা আপনার, আমার মনে হয় এই জায়গাটা এক সময় যাবে না। যে জিনিসটা সেটা হচ্ছে যে সামাজিকভাবে আপনি যখন একটা গণতান্ত্রিক শক্তিকে বৃদ্ধি করতে চাইবেন, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে প্রসারিত করবেন, সেটাই কিন্তু অগণতান্ত্রিক রাজনীতি, গণবিরোধী রাজনীতি, যেটা আমাদের নাগরিকের নিরাপত্তাকে বিঘ্নিত করে, সেইটা কোণঠাসা হতে থাকবে। ফলে কোণঠাসা করাটা আপনি নির্মূল করা একটা জিনিস, আপনি এটাকে আইন শৃঙ্খলা তৎপরতা হিসেবে দেখলে একেবারে ভুল হবে। গণতন্ত্র যদি দমন করা হয়, আপনি যদি সাবসার্ভিয়েন্ট হন অন্যের কাছে, মানে আপনি যদি আপনার সার্বভৌমত্বের জায়গায়, আমার আর কোনো সময় নাই আমি একটু তো বলবো। আচ্ছা 10 সেকেন্ড প্লিজ। হ্যাঁ 10 সেকেন্ডে বলা যাবে না, আমার সময় নাই, সময় দিতে হবে। সেটি হচ্ছে যে আপনি যে কথাটি বলছেন ঐক্যের কথা, তাই না? এখানে ঐক্য তো হতে পারে, কিন্তু ঐক্য করতে হলে ওই জামাত শিবির, ওই হেফাজত, এদেরকে ছাড়তে হবে বিএনপিকে। নিশ্চয়ই আসলে সব দিক বিবেচনা করে একটা জাতীয় ঐক্য হবে। এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব সরকারের, তারা সেই দায়িত্বটি পালন করবে। আমরা এইটাই বিশ্বাস করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।